এই যে কেউ আছেন, গেটটা একটু খুলেন। দাঁড়ান আসছি। গেট খুললাম, দেখি দুইটা মেয়ে এবং সাথে তাদের বাবা মা। জি কিছু বলবেন? কাউকে খুঁজছেন? হ্যাঁ, গত 2 দিন আগে এসে এই বাসার 6তলা ফ্ল্যাটটা দেখেছিলাম এবং বাড়িওয়ালার সাথে কথা বলে গিয়েছিলাম। আজকে বাড়িওয়ালা আমাদের জিনিসপত্র নিয়ে আসতে বলেছে। ও আচ্ছা, ভেতরে আসুন। আচ্ছা, এই বাসায় দারোয়ানটা কোথায়? জি উনি নামাজে গেছেন, একটু পর চলে আসবেন। কে আপনি? আপনাকে তো ওই দিন দেখলাম না। জি আমি ওনার ভাগ্নে। ও, তাহলে কি আমরা আমাদের জিনিসপত্র নিয়ে 6তলায় উঠতে পারে? হ্যাঁ আসতে পারেন। নতুন ভাড়াটিয়ারা তাদের জিনিসপত্র নিয়ে ওঠা শুরু করলো। এবার আপনাদের সাথে পরিচিত হই। আমি সাইম, ন্যাশনাল ভার্সিটিতে প্রথম বর্ষে। এখনও ক্লাস শুরু হয়নি। একটু আগে যাদের সাথে কথা বললাম তারা আমাদের বাসার নতুন ভাড়াটিয়া, আর আমি এই বাসার মালিকের ছেলে। ছোটবেলা থেকে দারোয়ান মামা আমাকে খুব আদর করত, বলতে গেলে নিজের ছেলের মতনই। আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন আমি আর দারোয়ান মামার ছেলে একই স্কুলে পড়াশোনা করতাম। একদিন স্কুল ছুটির সময় আমি আর দারোয়ান মামার ছেলে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ একটা বাস এসে পড়ে। দারোয়ান মামা আমাকে বাঁচাতে গিয়ে নিজের ছেলেকে আর বাঁচাতে পারেনি। অ্যাক্সিডেন্টে তার ছেলে মারা যায়। দারোয়ান মামা অনেক কেঁদেছিল, আমার এখনও মনে আছে। আমি যখন এসএসসি পাস করলাম তখন একদিন খেয়াল করলাম দারোয়ান মামা কাঁদছে তার রুমে। আমি বললাম, মামা তুমি কাঁদছো কেন? উত্তর এসে বলল, মাঝে মাঝে আমার ছেলের কথা মনে পড়ে যায়। তার নাকি এক ছেলে এক মেয়ে ছিল। ছেলেটি তো মারা যায় আমার জন্যই, আর মেয়েটি মনে হয় এখনও ভার্সিটিতে পড়াশোনা করে। দারোয়ান মামার কথা শুনে ওই দিন নিজেও কেঁদেছিলাম। আর তারপর বাবা মাকে বলে আমি দারোয়ান মামার কাছে চলে আসি নিচতলায়, যাতে করে দারোয়ান মামা আমাকে দেখে নিজের ছেলের কথা না মনে পড়ে। আর 4 বছর ধরে আমি ওনার সাথেই থাকি। পরিবারে বাবা মা আর ছোট একটা ভাই আছে, ওর নাম রোহান। পরিবারের সবাই 5তলার ফ্ল্যাটে থাকে। আমি লিফট দিয়ে ওপরে উঠে শুধু খাবার খেয়ে নিচে নেমে পড়ি। এক কথায় বাসার দ্বিতীয় দারোয়ান আমি। আমাদের বাসায় অনেক ভাড়াটি আছে, কিন্তু কেউ জানতো না যে আমি বাড়িওয়ালার ছেলে। সবাই জানতো আমি দারোয়ানের ভাগ্নে, কারণ মা বাবাকে আমার পরিচয় সবাইকে আমি বলতে না করেছি। আমার দাদার অনেক জমি ছিল, যা তার ছেলেদের সমান ভাগে ভাগ করে দেয়। আমার বাবা অনেক জমি ভাগে পায়। বাবার কিছু জমি রেখে আর বাকি সব জমি বিক্রি করে। আর তার ব্যাংকে যত টাকা ছিল সব টাকা একসাথে মিলে এই শহরে 10তলা বিশিষ্ট বাড়িটা তৈরি করে। বাবার 5টা অটো রাইস মিল আছে, যা থেকে সেখান থেকে ভালো আয় করে। পরিচিত পর্বটা অনেক বড়ই ছিল, তার জন্য দুঃখিত। আসলে পরিচয় না দিলে তো আপনারা গল্পের কোনো অংশই বুঝবেন না। এবার মূল গল্পে আসি। নতুন ভাড়াটিয়ারা তাদের সব জিনিস নিয়ে উপরে উঠে পড়লো। একটু পরে দারোয়ান মামা আসলো। কেউ এসেছিল? জি মামা, ওই নতুন ভাড়াটিয়ারা। ও মনে হয় 6তলার ভাড়াটিয়া ওই দিন এসে দেখে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওনারাই এসেছে। ও আচ্ছা, তাহলে সব জিনিসপত্র নিয়ে এসে পড়েছে। হ্যাঁ, তাদের সব জিনিসপত্র নিয়ে তারা চলে এসেছে। আচ্ছা তুমি থাকো, আমি একটু উপর থেকে তাদের সাথে দেখা করে আসি। এই বলে মামা উপরে চলে গেল। এখন আমি সাথে থাকি বলে মামা আগের মতো কান্নাকাটি করে না। রুমে এসে বসে আছি। কালকে ভার্সিটিতে প্রথম দিন, মনটা একটু আনন্দিত লাগছে। সকাল 8:30। সাইম বাবা ওঠো, বাস দিতে যাবে না? জি মামা উঠছি। ক্লাস 9:30। ঘড়ির দিকে তাকালাম, দেখে 9টা বেজে গেছে। এরে খাইছে, আজ ক্লাসের প্রথম দিন, দেরি হবে মনে হচ্ছে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে উপর থেকে খাবার খেয়ে নিচে নেমে পড়লাম। দেখি 9:20 বেজে গেছে। মামা তোমার সাইকেলটা কোথায়? সিঁড়িটার পাশে দাঁড় করানো আছে। সাইকেলটা নিয়ে খুব স্পিডে চললাম ভার্সিটিতে। গেটের সামনে এসে দেখি 9:40 বাজে। তাড়াতাড়ি করে ঢুকবো এমন সময়, এই কে আপনি ভিতরে ঢুকছেন কেন? এ মামা আমি ভার্সিটির ছাত্র। দেখে তো মনে হচ্ছে না, সত্যি কথা বলেন, কে আপনি? নিজের দিকে তাকালাম, দেখি ঘামে শার্ট ভিজে গেছে। তাড়াতাড়ি সাইকেল চালিয়েছি তাই। না মামা, আমি সত্যি বলছি, আমি ভার্সিটিরই ছাত্র। আচ্ছা বুঝলাম, কোন বিভাগের? যে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। তা আপনার এই অবস্থা কেন? আসলে সাইকেল দিয়ে তাড়াতাড়ি আসতে কি অবস্থা। কাল থেকে আসতে ধীরে আসবেন কেমন? জি মামা ঠিক আছে। কোনো মতে দারোয়ান মামার কাছ থেকে ছাড়া পেয়ে সোজা ক্লাসের দিকে চললাম। দেখে 9:50। 20 মিনিট দেরি। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসো। এত দেরি কেন তোমার? আসলে ম্যাডাম সাইকেল দিয়ে এসেছি তো তাই। হো, বুঝেছি, যাও বসো। ম্যাডাম মনে মনে ভাবছিল আমি হয়তো কোনো গরিবের ছেলে, তাই সাইকেল দিয়ে এসেছি। সবার পিছনে একটা সিটে বসলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাতে আমার কিছুই যায় আসে না।
হঠাৎ চোখ পড়ল মেয়েদের দিকে। কি ব্যাপার, আমাদের বাসায় নতুন ভাড়াটি আঙ্কেলের মেয়ে না ওইটা? দেখে আমার দিকে একবার তাকালো, আবারও মুখ ফিরে নিল। আমি নিজের মতো করে বসে রইলাম। বসে বসে ভাবছি, আমাদের ক্লাসে তো ভালোই ছাত্রছাত্রী আছে। প্রথম দিন তো বুঝতেই পারছেন, ক্লাস তেমন হলো না। স্যার ম্যাডামের সাথে একটু পরিচিত হলাম। ক্লাস শেষ করে বের হয়ে পড়লাম। গেটের সামনে আসতেই দারুণ মামার সাথে আবার দেখা। কাল কিন্তু সাইকেল চালিয়ে একটু তাড়াতাড়ি আসবেন। আচ্ছা মামা, ঠিক আছে। বাইকটা স্টার্ট দিলাম। মানে বুঝতেছে না তো, সাইকেলের কথা বলছি। বাতাসের গতিতে ছুটছি, ঘন্টায় 180 কিলোমিটার। হাস্যকর বিষয়, তাই না? রাস্তা দিয়ে যাচ্ছি, এমন সময় পেছন থেকে একটা প্রাইভেট কার বারবার হর্ন দিচ্ছে। একটু সাইড দিলাম, কিন্তু আবারও হর্ন দিচ্ছে। দেখ কে, এই রাস্তার পাশে একবার দাঁড়িয়ে পড়লাম। দেখি কারটা আমার পাশে এসে দাঁড় করালো। গাড়ির গ্লাসটা নিচে নামালো। দেখি ওই মেয়েটা, মানে আমাদের বাসার ভাড়াটি আঙ্কেলের মেয়ে। একটা মুখ মুচড়ানো দিয়ে গ্লাস লাগিয়ে আবারও চলে গেল। আমি বুঝলাম মেয়েটা আমার সামনে একটু ভাব নিল, কিন্তু তার ভাব দেখার টাইম নেই আমার কাছে। তাড়াতাড়ি করে বাসায় পৌঁছাতে হবে আমার। সত্যি কথা বলতে আমার বাবার এসে দামি গাড়ি আছে, কিন্তু আমি এসব গাড়ি ব্যবহার করি না। কারণ আনোয়ার মামা, মানে আমাদের বাসার দারুণ মামা, বলেছে দুনিয়াতে ভোগ বিলাসিতা করলে আখেরাতে তার জবাব দিতে হবে। তাই এত বড় লোকে দেখায় না, সাধারণভাবেই জীবনযাপন করি। ওইসব চিন্তা বাদ দিয়ে সাইকেল নিয়ে বাতাসের গতিতে আবারও ছুটছি। 8 মিনিট যাওয়ার পর দেখি রাস্তার পাশে একটা গাড়ি দাঁড় করানো। ড্রাইভার স্টার্ট দিচ্ছে, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। আমি সাইকেলটা গাড়িটার পাশে দাঁড় করালাম। সাইকেল থেকে নামতে দেখি ওই শয়তান মেয়েটা, মানে ভাড়াটি আঙ্কেলের মেয়েটা, একটু আগে আমাকে দেখে যে মুখ মুচড়ানো দিয়েছিল। মেয়েটাকে দেখে আমি রাগে বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম। সরি, মানে সাইকেলের স্ট্যান্ড তুললাম। চলে যাবো এমন সময় ভাই আমাকে একটু সাহায্য করবেন? পারবো না। আবারও মামার কথা মনে পড়ে গেল। মামা বলেছে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। তাই মত পাল্টে গেল আমার। কি হয়েছে গাড়ির? ভাই দেখেন গাড়িটা স্টার্ট হচ্ছে না। পেছন থেকে মেয়েটা বলে উঠলো, এইসব ছোট লোক দারোয়ান গাড়ি ঠিক করবে? কথাটা শুনে মন চাইছিল মেয়েটার গালে কুশিয়ে 2টা চড় মারি। ভাবলাম বেটার ড্রাইভার পড়েছে বিপদে, নইলে আজ ওখানে ওই মেয়েকে থাকতে হতো। মেয়েটার কথায় কান না দিয়ে গাড়ির দিকে চলে গেলাম। দেখি মোটামুটি ভালোই সমস্যা হয়েছে গাড়িটার। অবশ্য আমি এসব গাড়ি সম্পর্কে সবই বুঝি, কারণ যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন আমাকে একটা ড্রাইভার প্রতিদিন স্কুলে নিয়ে যেত আর নিয়ে আসতো। যখন গাড়ি স্টার্ট না হতো সে নিজেই ঠিক করে ফেলতো, আর আমি তার পাশে দাঁড়িয়ে এসব দেখতাম এবং ভালোই কাজ শিখে ফেলেছিলাম। অবশ্য একটা গ্যারেজ দিলেও পারতাম। মজা করলাম, তখন এসব কাজ শিখেছি। গাড়িটার সমস্যা বুঝতে পারলাম এবং 20 মিনিটের মধ্যে গাড়িটা ঠিক করে ফেললাম। এবার স্টার্ট দিন। ড্রাইভার গাড়িতে উঠে স্টার্ট দিতেই গাড়ি স্টার্ট হয়ে গেল। আর মেয়েটা দাঁড়িয়ে গাড়ি সব কিছু দেখছিল। গাড়ি চালু হওয়ার সাথে সাথে মেয়েটা আবারও অবাক হয়ে গেল। ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? আরে সমস্যা নেই, মানুষ তো মানুষের বিপদে আসবেই, এটাই স্বাভাবিক। ভাই আপনাকে 500 টাকা দেই। টাকার কথা শুনে একটু হাসলাম। মনে মনে বলছিলাম, আরে ভাই, তোমার গাড়ির মতো 10টা গাড়ি কিনে ফেলা আমার জন্য কোনো ব্যাপারই না। না না ভাই, কি বলছেন? সাহায্য করেছি তার জন্য টাকা নেব? এমন মানুষ আমি না। এই বলে আবারও বাইকে উঠে পড়লাম। দেখি মেয়েটার ড্রাইভার আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। অবশ্য মেয়েটা কিছু বলতে চেয়েছিল, তার আগেই আমি বাইক মানে সাইকেল উঠে চলে আসি। সাইকেল চালিয়ে চালিয়ে বাসায় চলে আসলাম। অবশ্য আমার আগে ওনারাই চলে আসছে, কারণ আমার বাইক আর তাদের এরোপ্লেন। রুমে গিয়ে বসলাম। ইস, কত গেমে গিয়েছে। তোমাকে আমি আর আমার সাইকেল নিয়ে যেতে দেব না, তুমি তোমার বাবার গাড়ি দিয়ে যাবে। মামার কথা শুনে আমি কিছু মনে করিনি, কারণ আমি জানি মামা আমার কষ্ট সহ্য করতে পারে না, তাই এমন কথা বলছে। আরে মামা, তোমার সাইকেল দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে। আর তুমি কি জানো, আমার সাথে আরও অনেক ছেলে ভার্সিটিতে সাইকেলে করে যায়। মামাকে মিথ্যা বলে কোনো রকমে বেঁচে গেলাম। অবশ্য মামা আমার মিথ্যা কথা বুঝতে পেরেও কিছু বলেনি, সেটা আমি জানি। ফ্রেশ হয়ে উপর উঠে খাবার খেয়ে নিচে নেমে পড়লাম। এভাবে প্রথম দিন কেটে গেল। পরদিন সকাল 7:30টার দিকে ঘুম থেকে উঠে পড়লাম। অবশ্য আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। ভাবলাম আজ একটু তাড়াতাড়ি খাবার খেয়ে নিচে নেমে পড়ি, তাহলে ভার্সিটিতে সময় মতো পৌঁছাতে পারবো। এই বলে ফ্রেশ হয়ে লিফট দিয়ে উপরে উঠবে এমন সময় এটাই আপনি ভাড়াটি আঙ্কেলের দ্বিতীয় মেয়ে। আমি মেয়েটার দিকে তাকে একটু অবাক হলাম। আমাকে সিঁড়ি দিয়ে যেতে বলছে। আচ্ছা যাচ্ছি, এই বলে রাগে সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম। আর মেয়েটা লিফট দিয়ে উপরে উঠে গেল। মনে মনে অনেক রাগ হলো। ভাড়া এসেছে আর ভাব নিচ্ছে যেন পুরো বাড়িটাই কিনে ফেলেছে। খাবার খেয়ে নিচে নেমে পড়লাম। এদিকে ভার্সিটির সময় হয়ে গেছে। মামার সাইকেলটা নিয়ে ভার্সিটির দিকে যেতে লাগলাম। ভার্সিটির ভেতরে এসে পড়লাম। আজ ভার্সিটির দারুণ মামা কিছু বলল না। ক্লাসে ঢুকে যথারীতি ক্লাস শেষ করে
আবার বাসায় ফিরে আসলাম। এভাবে 4-5 দিন কেটে গেল। একদিন দুপুরে খাবার খেতে উপরে উঠলাম। রুমে গিয়ে বললাম, মা খিদে লেগেছে, খেতে দাও। হঠাৎ খেয়াল করলাম ভাড়াটি আঙ্কেলের 2 মেয়ে সোফায় বসে গল্প করছে। আমাকে দেখে তারা দুজনে অবাক হয়ে গেল আর মনে মনে ভাবছিল আমি এখানে কি করি। আমি একটু অবাক হলাম, এই 2 শয়তান মেয়ে এখানে কি করছে? আমার পরিচয় যদি জেনে ফেলে তাহলে সমস্যা। বুদ্ধি করে আবারও ডাক দিলাম, খালাম্মা খেতে দাও, খিদে পেয়েছে। মা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। মা ভাবছিল তাকে খালাম্মা আবার কে ডাকে। তারপর মা বুঝতে পারলো আমি মেয়ে দুইটাকে দেখে তাকে খালাম্মা ডাকছি। বাবা টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে খালাম্মা। টেবিলে বসলাম, দেখি শয়তান মাইয়া দুইটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি আমার মতো করে খাবার খেয়ে নিচে নেমে পড়লাম। এভাবে আরও 10-12 দিন কেটে যায়। এদিকে মায়ের সাথে ভালোই সম্পর্ক হয়ে গেছে শয়তান মেয়ে দুইটার। প্রতিদিন তারা দুজন মায়ের কাছে চলে এসে গল্প করতে। রাতে খাবার খেতে উপরে উঠলাম, দেখি শয়তান মাইয়া দুইটা মায়ের রুম থেকে বেরোচ্ছে। ওরা ওদের মতো করে বাসায় চলে যায়। আমি আমার মতো করে ঢুকলাম। আচ্ছা খালাম্মা, এই মেয়ে দুইটাকে দেখি বারবার তোমার কাছে আসে। কি বললি ফাজিল, আমি তোর খালাম্মা হই? তুমি তো আমার খালাম্মাই। যা, তোর আজ খাবার নেই। বুঝলাম মা একটু রাগ করেছে। মাকে জড়িয়ে ধরলাম। আরে মা, তুমিও না ছোট বাচ্চাদের মতো কথায় কথায় শুধু রাগ করো। রাগ করবো না তো কি করব? তুই আমাকে খালাম্মা বলিস কেন? মা তুমি তো আমার বিষয়টা জানো। হয়েছে হয়েছে, এবার খেতে বসেন স্যার। পৃথিবীর কোনো মা তার সন্তানের উপর রাগ করে থাকতে পারে না, আর এটাই বাস্তব। খাবার খাচ্ছি আর বলছি, আচ্ছা মা বলো তো এই মেয়ে দুইটা কে? আরে ওরা আমাদের বাসায় নতুন ভাড়া এসেছে। মনে মনে বললাম, হ্যাঁ ভাড়া এসেছে না বাসা কিনেছে, তাই এই কয়দিনে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আচ্ছা ওরা কয় ভাই বোন? ওরা 2 বোন, কোনো ভাই নেই, ঈশিতা ও ইলমা। ও, ওদের বাবা কি করে? ওদের বাবা পুলিশ অফিসার। আচ্ছা, বাবা গোশ খায় আর মেয়েরা রাস্তাঘাটে ঢং করে। কিছু বললি? কই না তো। আচ্ছা ওই মেয়েগুলো কি করে? ইলমা ন্যাশনাল ভার্সিটিতে পড়ে আর ঈশিতা ফ্যাশন ডিজাইন করে। এদের মধ্যে বড় কে? ঈশিতা। তারপর আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা আমার সাথে একই ভার্সিটিতে পড়ে সে হলো ইলমা শয়তান, আর শয়তান নাম্বার 2 হলো ও ঈশিতা, যে আমাকে লিফট দিয়ে উঠতে দেয়নি। জানিস মেয়েগুলো কি ভদ্র, কি সুন্দর করে কথা বলে। বুঝতে আর বাকি রইল না যে মেয়েগুলো মাকে পটিয়ে ফেলেছে। কি বলো মা, তাই নাকি? মার সামনে কিছু না বোঝার ভান করলাম। হ্যাঁ রে, মেয়েগুলো খুবই ভালো। ও আচ্ছা, তাহলে তো ভালোই। খাবার শেষ করে নিচে নেমে পড়লাম আর ভাবছি মেয়েগুলোকে কিভাবে একটু শিক্ষা দেওয়া যায়। পরদিন সকালে ডাকছে, সাইম ওঠো বাবা, তোমার বাসের সময় হয়ে গেছে। জি মামা উঠছি। ফ্রেশ হয়ে পরে উঠবো এমন সময়? কেন, আমিও তো পরে উঠবো। আপনি উপরে উঠবেন তো আমি কি করব? সিঁড়ি দিয়ে যান, নইলে এখানে দাঁড়িয়ে থাকেন। আপনার একা একা লিফটে যেতে ভয় করে না? আমি এসব ভয় পাই না। আপনি সাইড দেন তো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে লিফটে উঠে সোজা চলে গেল। আমি গাধার মতো দাঁড়িয়ে রইলাম। ওহ, এরা তো খুব অত্যাচার শুরু করেছে, কিছু একটা করা দরকার। কি আর করবো, সিঁড়ি দিয়ে উঠে খাবার খেয়ে নিচে নেমে পড়লাম। মামার বাইকটা নিয়ে ছুটলাম নায়কের মতো। মানে বুঝতেই পারছেন আমি সেই নায়ক। ভার্সিটিতে পৌঁছে গেলাম। এদিকে দেখি ইলমা ভালো ভঙ্গি করছে, কার্ড দিয়ে যায় কার্ড দিয়ে আসে, স্টাইল একটু অন্যরকম। ঘুষখোরের বেটি, কিন্তু ঢঙ্গি কম নয়। ক্লাস শেষ করে বের হবো এমন সময়, মামা আপনি একটা বাইক কিনতে পারেন না? প্রতিদিন সাইকেল দিয়ে আসেন এত কষ্ট করে। তার কথা শুনে মাথা নিচু করে নিলাম। আরে মামা, এত টাকা পয়সা কি আমার আছে যে বাইক নিয়ে ঘুরবো? হ, আপনি মনে হয় অনেক গরিব তাই না? আপনার বাবা কিসের কাজ করে? মনে মনে বললাম, এই রে খাইছে। এখন কি বলি? আসলে মামা আমার বাবা রিক্সা চালক। এই বলে দারোয়ান মামার কাছ থেকে গেটে পড়লাম। গেটের বাইরে এসে বাইক স্টার্ট দিলাম, ছুটছি বাসার দিকে। মাঝ রাস্তায় দেখি ইলমার কার রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আর গাড়ির সামনে কিছু বাচ্চা। মনে হয় বাচ্চারা ইলমাকে কিছু বলছে। আমি আসার আগেই ইলমা কার নিয়ে চলে যায়। তারপর আমি বাচ্চাদের সামনে দাঁড়ালাম। কি হয়েছে তোমাদের ভাইয়া, কোনো সমস্যা? আঙ্কেল আমাদের স্কুলের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই বাসায় যেতে পারছি না। মনে মনে বলছিলাম, শালারা আমি তোর আঙ্কেল হই, কচি খোকাকে তোর আঙ্কেল বলছিস? একদম মন চাইছে সব কাটার কানের নিচে দিই কয়েকটা বসিয়ে। ও আচ্ছা, তাহলে তোমাদের এই সমস্যা? হ্যাঁ আঙ্কেল। মনে মনে ভাবলাম, ইস আবার আঙ্কেল বলছে, কেমনটা লাগে। আচ্ছা তোমরা ওই যে কাঠটা দাঁড় করিয়েছিলে, ওইটার ভেতর একটা মেয়ে ছিল না? হ্যাঁ আঙ্কেল, আমরা বলছিলাম যেন উনি আমাদের ওই সামনের মোড়ে নামিয়ে দেয়, কিন্তু ওই আন্টি আমাদের নিয়ে যায়নি।
বেশ করেছে। শালারা তোমরা অনেক ফাজিল, যাকে দেখে আঙ্কেল আন্টির বলে ফেলো। ও আচ্ছা, বুঝলাম। আঙ্কেল প্লিজ আপনি কিছু একটা করুন। মনে মনে ভাবছিলাম বাচ্চাগুলো বিপদে পড়েছে, ওদের সাহায্য করতে হবে। আচ্ছা তোমরা কয়জন? বেশি না আঙ্কেল, আমরা মাত্র 10 জন। এই খাইছে রে আল্লাহ, 10 জন! এদের কিভাবে নেব? আচ্ছা তোমরা একজন একজন করে আমার সাইকেল উঠে পড়ো। দেখি সব কয়টা মুহূর্তের মধ্যেই আমার সাইকেল উঠে পড়ল। ওদের জন্য সামনে কি আছে দেখাই যাচ্ছে না, আবার একজন ঘাড়েও বসেছে। এদেরকে বলে তো আরেক বিপদে পড়লাম। ভাইয়া তোমরা একটু সাইড হও, আমি তো কিছুই দেখতে পারছি না। কিন্তু আমার কথা কে শোনে? মনে হচ্ছে তারা প্লেনে উঠে পড়েছে, তাদেরকে আর কেউ নিচে নামাতে পারবে না। মনে হচ্ছে এখন বিপদে ওরা না, আমিই পড়েছি। সাইকেলের চাকার দিকে তাকালাম, দেখি চাকার হওয়া শেষ। তাই তো মনে হচ্ছে সাইকেলটা আজ ভেঙে যাবে। কিন্তু মামার সাইকেল কিছু হলে আমার আর রক্ষা নেই। সত্যি কথা বলতে কোনোদিন 3 জন যাত্রী নিয়েই সাইকেল চালাইনি, আর আজ 10 জন। কিছু করার নেই, কোনো মতে বাইক স্টার্ট দিলাম। সামনে কিছু দেখতে পারছি না, তবুও চালাচ্ছি। বাচ্চাদের বলেছি সামনে কোনো গাড়ি আসলে আমাকে বলতে। খেয়াল করলাম রাস্তার সকল লোকজন আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় সার্কাস দেখাচ্ছি সবাইকে। কিন্তু কারো দিকে না তাকিয়ে আমি নিজের মতো করে চালাচ্ছি। কোনো মতে সামনের মোড়ে বাচ্চাদেরকে নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে খেয়াল করলাম সাইকেলের কোনো ক্ষতি হয়েছে নাকি। পেছন থেকেই, সাইম বাবা অ্যাক্সিডেন্ট করছো নাকি? এদিক ওইদিক কি দেখছো সাইকেলের? এই রে খাইছে মারে। মামা যদি জানতে পারে এত যাত্রী নিয়েছি, আর কাল থেকে তাহলে আর আমাকে সাইকেল নিতেই দেবে না। আরে না মামা, আমি দেখছিলাম তোমার চাকার হাওয়া ঠিক আছে কিনা। ও আচ্ছা, ভিতরে গিয়ে ফ্যানের নিচে বসো, অনেক গেমে গিয়েছো। জি মামা ঠিক আছে। সত্যি কথা বলতে আনোয়ার মামার মতো মানুষ আমি দ্বিতীয় কাউকে দেখিনি। আমার নিজের মামা হয়তো কোনোদিন আমাকে এভাবে যত্ন নিত না। আনোয়ার মামা সারাক্ষণ আমার পাশে তীক্ষ্ণ রোদ্রে ছায়ার মতো করে দাঁড়িয়ে থাকে পাশে। তাহলে আপনারাই বলুন ওনাকে রেখে আমি কী করে 5ম তলায় বসে আরামায়েশ করি? এসব কথা বাদ দেই। সাইকেল পার্কিং করে রুমে চলে গেলাম, ফ্রেশ হলাম, খাবার খেয়ে নিচে নেমে পড়লাম। ভাবছি পুলিশের মায়া দুইটাকে কীভাবে একটু সাহায্য করা যায়। হঠাৎ একটা বুদ্ধি মাথায় আসে। আমি জানতাম শুক্রবারে তারা 2 বোন একসাথে সকালে হাঁটতে বের হয়, কারণ শুক্রবার সব কিছু বন্ধ থাকে, আমাদের ভার্সিটিও বন্ধ থাকে। চিন্তা করছিলাম ওই দিন একটু 2 সন্তানকে একসাথে আটকাবো। দেখতে দেখতে শুক্রবারে চলে আসলো। সকাল 7টায় ঘুম থেকে উঠে পড়লাম, দেখি তারা 2 বোন বাসায় ঢোকার সময় হয়ে গেছে। আমাদের দেশে সাধারণত সবাই খুব ভোরে হাঁটতে বের হয় এবং 7 থেকে 8টার দিকে আবার বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে 2 বোনের জন্য বসে আছি। কী ভাবছেন, প্রেম করার জন্য বসে আছি? আরে না, দেখুন কি করি। হঠাৎই বুঝলাম ম্যাডাম 2টা চলে এসেছে। লিফট দিয়ে উপরে উঠবে এমন সময় আমি লিফটের সামনে এসে দাঁড়িয়ে আছি। আমি জানি হিংসুটে 2 বোন আমাকে লিফটে যেতে দেবে না, তবুও যাওয়ার ভান ধরে দাঁড়িয়ে রইলাম। এই মিয়া, আপনি এখানে কি? না মানে ওই লিফটে যাবো তো তাই। উপরে যাবেন ভালো কথা, তা আমাদের সাথে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, লিফট দিয়ে যাবেন মানে? যান, সিঁড়ি ওঠেন। আমি মনে মনে বলছি আজ তোদের দেখ কী করি। জি আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। এই বলে সিঁড়ির দিকে চললাম, আর এদিকে তারা 2 বোন লিফটে উঠে পড়েছে। বুঝলাম লিফট চালু হয়ে গেছে। এমন সময় এক দৌড়ে সিঁড়ির পাশে গিয়ে লিফটের সুইচ দিলাম অফ করে, এবং লিফট সাথে সাথেই থেমে গেল, এবং সারা বাড়ির ইলেকট্রিসিটির লাইনও দিলাম অফ করে। এবার ঠেলা সামলা বাছাধন। যেহেতু বাড়িওয়ালার ছেলে, তাই আমি জানতাম পুরো বাসার কোথায় কী লাগানো আছে। আমি সিঁড়ি দিয়ে একটু উপরে উঠলাম এবং শব্দ শুনতে পেলাম তারা 2 বোন চিৎকার করছে, কাঁদছে। কারণ কারেন্ট না থাকলে লিফট বন্ধ হয়ে যায়, তা তো আমরা সবাই জানি। আর লিফটের ভেতর থেকে কেউ বেরও হতে পারে না। আমি জানতাম হাঁটতে বেরোয়েছে, ওদের কাছে মোবাইল ফোনে নেই, তাই অন্ধকারে ভয়ে চিৎকার করছে। আমি আবারও নিচে নেমে পড়লাম, কারণ যদি আবার আমাকে কেউ দোষারোপ করে তাহলে সমস্যায় পড়ে যাব। তাই ভদ্রলোকের মতো নিচে নেমে রুমে গিয়ে কেলিয়ে 10 মিনিট হাসলাম। মামা তখন রুমে ছিল না, বাজারে গিয়েছিল। আর মনে মনে বলছিলাম ভাড়াটিয়ার মতোই থাকবা, নইলে এমন অবস্থাই হবে। মনে মনে আবার ভাবলাম যদি আবার মরে টরে যায় তাহলে তো আবার ঝামেলা, মারার কেস হয়ে যাবে, আবার বাপও পুলিশ। খাইছে রে। চোরের মতো সিঁড়ির পাশে গিয়ে সুইচগুলো আবারও অন করে রুমে এসে ঘুমের বাহানা করলাম। আর এদিকে বেটার ঘুষখোর আর পুরো বাসার লোকজন সবাই বের হয়ে পড়েছে মেয়েগুলো চিৎকারের শব্দে। তারপর আমি বের হলাম কি হয়েছে বলতে বলতে। আলগা পিরিত বুঝে নিত। পর এক ভাড়াটে আন্টির কাছে শুনলাম মেয়ে 2টা নাকি বেহুশ হয়ে গেছে লিফটে আটকে। ইস, খুশিতে আমার একটা নাগের নাচ দিতে ইচ্ছে করলো। দুপুরে জুম্মার নামাজ পড়ে আবারও খেতে উঠলাম। টেবিলে খাবার খাচ্ছে এমন সময়ে, জানিস আজ কি হয়েছে? কই না তো, কি হয়েছে? আমার মেয়ে দুটো বেহুশ হয়ে পড়েছিল।
তোমার মেয়ে মানে? তুমি কি আগে আরো বিয়ে করেছিলে নাকি? কই, আমি তো কিছু জানতাম না। হারামজাদা শয়তান, আমি আরো বিয়ে করেছি, তোকে কে বলেছে? কেন, তুমি তো বললা তোমার মেয়ে। আমি তো জানি কোনো বোন নাই, আমরা শুধু 2 ভাই। আরে ওই আমাদের উপরের তলায় থাকে না মেয়ে দুটো, ঈশিতা আর ইলমা, ওদের কথা বলছি। ওরে বাবা, এই কয়দিনে তোমার মেয়ে হয়ে গেল? হলো, তাতে তোর কি? ইস, মেয়েগুলো ভয়ে আজ লিফটে আটকে গিয়ে ভয়ে বেহুশ হয়ে গিয়েছে। বেশ হয়েছে। কি বলো মা, সত্যি? কিভাবে হলো এরকম? লিফট দিয়ে ওঠার সময় কারেন্ট চলে যায়। ইস, মেয়েগুলো কত ভালো, তাই না মা? হুম। খাবার খেয়ে নিচে নেমে পড়লাম আর হাসছি। মায়ের সামনে এমন ভাব নিলাম যেন ওদের কথা শুনে আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়লো। আমি কিছুই জানি না, এদের এভাবেই সাইজ করব আমি। এভাবে মেয়ে দুইটাকে একটু শিক্ষা দেওয়া হলো। আবার তার 2 দিন পর ছোট ভাই রোহানকে বলে আসলাম, শোন, ঈশিতা আর ইলমা যখন আমাদের বাসায় এসে ঢুকতে যাবে, এমন সময় তুই পা দিয়ে ল্যাং মেরে ফেলে দিবি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। পরে তোকে চকলেট এনে দেবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আমি এসব করতে বলেছি, কাউকে আবার বলবি না। ওকে ভাইয়া। 2 দিন পর খবর পেলাম রোহান ওদের ল্যাং মেরে ফেলে দিয়েছে এবং মেয়ে দুইটা নাকি মুখ থুবড়ে মেঝেতে পড়ে যায়। খবরটা শোনার পর রোহানকে অনেকটা চকলেট এনে দিলাম। সাব্বাস বেটা, এই না হলে আমার ভাই। এই বলে চলে আসলাম। রুমে বসে বসে ভাবছি, মেয়েগুলোর উপর ভারী অত্যাচার শুরু হয়েছে। এবার বাদ দিই, না হলে আবার বাসা ছেড়ে যাবে। এভাবে প্রায় 6 মাস কেটে গেল। এখন আমাকে মোটামুটি চেনে, তবে আমি বাড়িওয়ালার ছেলে এইটা জানে না। তেমন একটা ওদের 2 বোনের সাথে কথা হয় না, বলতে গেলে ইন্ডিয়ার পাকিস্তানের শত্রুতার মতো। ভার্সিটিতে এখন অনেক বন্ধু বান্ধব। সেমিস্টার পরীক্ষার সময় এসে বলল, অন্য সব চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিলাম। ওপর থেকে মা বাবার দোয়া নিয়ে আসলাম। মা, আসি, দোয়া করো প্রথম পরীক্ষা। সাইম বাবা, সাবধানে যেও। ভার্সিটিতে গিয়ে অন্য কোথাও না, সোজা পরীক্ষার হলে চলে গেলাম। দেখি আমার পাশে একটা মেয়ে সিট পড়েছে। আমারই বন্ধু তানজিলা, বড়লোক বাবার মেয়ে, কিন্তু 1 নম্বরের গাধা, কিচ্ছু পারে না। পরীক্ষার 1 ঘন্টা যেতেই বুঝতেই তো পারছেন সমস্যা কি। সাধারণত পরীক্ষার হলে যাওয়া হয়ে থাকে। সাইন, এই সাইন, একটু দেখো না প্লিজ। কেন, তুই কিছু পারিস না? না রে দোস্ত, সত্যি বলছি। বুঝলাম, 1 ঘন্টায় গাধার বাচ্চা কিছুই লিখতে পারেনি। কি আর করবো, প্রায় সব কিছু দেখালাম। আমারটা দিকে লিখতে পেরে মেয়েটা অনেক খুশি। সত্যি কথা বলতে, মানুষের এই খুশির মুহূর্তগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, তাই মেয়েটাকে আর কিছু বলিনি। এভাবেই সবগুলো পরীক্ষা শেষ হলো। আর তানজিলা আমার সব কিছুই প্রায় কপি করেছে। পরীক্ষার শেষ দিন সাইকেল নিয়ে ভার্সিটি থেকে বের হব, এমন সময় এই দোস্ত, দাঁড়া দাঁড়া। কি হয়েছে? তানজিলা সোজা এসে আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ দোস্ত, তোর জন্য আমি এই পরীক্ষায় পেয়েছে গেলাম। ম্যাডাম, বাসায় একটু পড়াশোনা করলেও তো পারিস। যা, আমার মন চায় না পড়াশোনা করতে। পড়াশোনা করবি না তো কি করবি? বিয়ে করে ফেলবি নাকি? যা কুত্তা। হ্যাঁ, তুই বিড়াল। এই বলে বাইক স্টার্ট দিলাম। আর আমার গতি তো আপনারা জানেনই, 180 ছাড়া কোনো কথাই নেই। সোজা বাসায় চলে আসলাম। প্রায় 10 দিনের মতো ভার্সিটি বন্ধ পেলাম। পরীক্ষা দিয়ে ক্লান্ত হয়ে গেছি। এই কয়েকদিন বিশ্রাম নেওয়া যাক। 2 দিন ভালোই আরাম করলাম, কিন্তু 3য় দিন আমার আরাম আর থাকলো না। হঠাৎই মামার জ্বর এসে পড়লো। মোটামুটি ভালোই জ্বর এসেছে। আমি সারা রাত মামার পাশে বসে রইলাম আর মামার সেবা করলাম, তবুও জ্বর কমছে না। আপনারা তো জানেন, এ বাসায় মামার কাছের মানুষ বলতে আমি ছাড়া আর কেউ নেই। এভাবে প্রায় সকাল হয়ে গেল। আমি আবার 5টার দিকে ঘুমিয়ে পড়লাম। 8টার দিকে ঘুম ভাঙলো, দেখি মামা বিছানায় নেই। রুম থেকে বের হলাম, দেখি মামা তার পোশাক পরে রীতিমতো তার কর্তব্য পালন করছেন। মামার কাছে এসে তার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর মনে হয় বেড়েছে, তবুও সে দাঁড়িয়ে আছে। কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পেলাম না। আবার মনে মনে একটু রাগ হচ্ছিল। মামা, তুমি রুম থেকে বের হয়েছো কেন? আরে বোকা ছেলে, আমি না থাকলে এই পুরো বাড়িটা দেখাশোনা করবে কে? তাই বলে তুমি অসুস্থ শরীর নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবে? তো কি করব বাবা? মামার কথা শুনে ভাবছি কি করা যায়। হঠাৎ মাথায় আসলো বাবা কাজে একটু বাসার বাইরে গেছে, আসতে মোটামুটি 8-10 দিন লাগবে। তারপর মামাকে জোর করে রুমে নিয়ে গিয়ে তার সকল পোশাক খুলে তাকে বিছানায় শুয়ে দিলাম। আরে আরে রে, দেখ বোকা ছেলে, করছেটা কি? তুমি কোনো কথা বলবে না। মামাকে ওষুধ খাওয়ালাম আর বললাম, তুমি যদি বিছানা থেকে ওঠো তাহলে কিন্তু ভালো হবে না। মামা কোনো কথা না বলে শুধু আমার দিকে তাকিয়ে দেখছিল আমি কি করি। নিজের পোশাকটা খুলে মামার দারোয়ানের পোশাকটা পরে নিলাম। বের হবো এমন সময় খেয়াল করলাম মামা কাঁদছে। অবশ্য মামার কাঁদার কারণটা বুঝতেই তো পারছেন। মামা, তুমি রুম থেকে বের হবে না। দেখি মামা কোনো কথা বললো না। এই বলে আমি বাইরে চলে আসলাম।
সত্যি কথা বলতে আগে অনেক দারুণগিরি করেছি, তবে পোশাক পরে নয়। আমার মনে হচ্ছিল নতুন চাকরিতে জয়েন করেছি। অবশ্য ভালোই লাগছিল। 30 মিনিট পর গাড়ির হর্ন, বুঝলাম কেউ এসেছে। গেটটা খুললাম, দেখি ইলমা ও ঈশিতা 2 বোন গাড়িতে। এই রে, খাইছে। ভেতরে ঢুকতে আমার দিকে তাকিয়ে আছে ওরা 2 বোন। মনে করেছিল আমি নতুন অফিসার পদে জয়েন করেছি। আমার দিকে তাকিয়ে হাসছিল 2 বোন। কী ব্যাপার, হাসছে কেন? মনে হচ্ছিল নতুন অফিসার আমি, তাই মনে হয় ওরা হাসছে। আমি তেমন কিছু মনে করলাম না, তবে পোশাকটি একটু খেয়াল করলাম। সবই ঠিকঠাক আছে, কিন্তু প্যান্টের চেনটা খোলা ছিল। রে, এবার আর লজ্জায় মুখ দেখাতে পারলাম না। এক দৌড়ে অন্য পাশে চলে আসলাম, তাড়াতাড়ি চেনটা লাগালাম। মনে মনে ভাবছিলাম, ওরা কি আমার ইয়েটা দেখে ফেলেছে নাকি? ধ্যাত, দেখলে তাতে আমার কি? আবার ডিউটিতে জয়েন করলাম। এভাবে দুপুর হয়ে গেল। পোশাকটা খুলে আবার খেয়ে নিচে নেমে পড়লাম। পোশাক পরে অফিসে যোগদান দিলাম। বিকেলবেলা। এই নতুন দারোয়ান, শোনেন। জি, কিছু বলবেন আপা? আমার সাথে বাজারে যেতে হবে। পারবো না, মনে মনে বললাম। ঘুষখোরের মেয়ে সাহস কত, আমাকে বাজারে যেতে বলে? নিজের বাজারটা কোনোদিন করিনি। কি বললেন আপনি? যাবেন না? আপনার বাপ যাবে? আমার বাবা সামনে থাকলে তো কিচ্ছা মতো খেলাতো। হ্যাঁ, ভালো তো, আমার বাবাকে নিয়ে যান। ওই ভুইরা দারোয়ানটা কই গেল? ওর কানে ধরে ওকে আজ বাজারে নিয়ে যাব। এই, সাবধানে কথা বলবেন। আমার মামার নামে এসব কথা বললে থাপড়ায় কানের নিচ গরম করে ফেলবো। কি বললি ফকিনের বাচ্চা? দাঁড়া। আমাকে চর মারতে আসবে এমন সময় জুতা আটকে পড়ে সোজা আমার বুকে এসে পড়লো। আমি শক্ত করে চেপে ধরে রাখলাম, ছাড়ছি না আজ তোকে। 2-3 মিনিট খুব শক্ত করে চেপে ধরে রাখলাম ইলমাকে। একটু পর ছেড়ে দিলাম, সাথে সাথে ছেড়ে দিলাম। ইস, এই ছাড় আমাকে। মেয়ে দেখলেই শুধু জড়িয়ে ধরতে মন চায়, তাই না? ফাজিল লোক কোথাকার। জি, আমি আগে থেকে একটু এরকম। এই, আপনি লুচ্চা নাকি? কেন, লজ্জামোর কি করলাম? হয়েছে হয়েছে, থাক। যা বুঝে না তা আমি বুঝে গেছি। এখন কোনো কথা না বলে আমার সাথে বাজারে চলেন। আমি বাজারে যাব না। আচ্ছা, ভালো কথা। ওই ভুইরা কোথায়? ওনাকে নিয়ে যাব। এই বলে ইলমা মামা রুমের দিকে যাওয়া শুরু করলো। মনে মনে ভাবছিলাম কি করব। এদিকে মামার জ্বর, কোনো উপায় খুঁজে না পেয়ে, আচ্ছা দাঁড়ান, আমি যাব বাজারে। তারপর ইলমার মামার কাছে গেল না, বডিগার্ডের মতো ইলমার গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে বসে বসে ভাবছি, জীবনে কোনোদিন বাজার করিনি, দেখি আজ কি হয়। বাজারে এসে নেমে পড়লাম। আমার হাতে 2টা বাজারের ব্যাগ ধরিয়ে দিল ইলমা। মনে হচ্ছিল আমি কোনো পার্সোনাল কর্মচারী। মনে মনে একটু বিরক্ত হলেও কিছু করার নেই। সমস্ত বাজার শেষ করলাম, দেখে ব্যাগগুলো রীতিমতো অনেক ভারী হয়ে গেছে। এই যে শোনেন, আমি 2টা ব্যাগ একসাথে নিতে পারছি না, আপনি একটা ধরুন। আমি সব ব্যাগ নিতে পারবো না। আর আপনাকে নিয়ে এসেছি কেন? মন চাইছিল ওর বাজারগুলো ফেলে চলে যায়, কিছু বলতে পারছি না, কি করব বুঝতে পারছি না। কোনো কিছু না ভেবে 2টা ব্যাগই মাথায় নিয়ে নিলাম, কুলির মতো। এবার ছুটছি ইলমার পিছু পিছু। সবাই মনে করছিল আমি হয়তো বাজারে কুলির কাজ করি। কোনো রকম গাড়িতে বাজারগুলো রাখলাম। গাড়িতে উঠবো এমন সময় পেছন থেকে এক লোক, এই কলি ভাই, আমার চাউলের বস্তাটা একটু এনে দিবেন। এই মেয়ে, এদিকে আসেন। আমাকে কি আপনার কুলি মনে হয়? কেন, একটু আগেই তো দেখলাম আপনি বাজার টানছেন। মেজাজটা দেখে আপনি খারাপ করেই ছাড়বেন। ভাই দেখেন, এখন কিন্তু আপনার সাথে আমার মারামারি লেগে যাবে, এখান থেকে চলে যান। তারপর লোকটি কোনো কথা না বলে চলে গেল। আমাদের কাহিনী দেখে ইলমা হাসছিল। তারপর গাড়িতে উঠে পড়লাম এবং বাসায় চলে আসলাম। বাজার ট্রেন আমি আজ শেষ, রুমে চলে যাচ্ছি এমন সময়। এই যে দারোয়ান বাবু, কোথায় যাচ্ছেন? বাজার উপরে কি নিয়ে যাবে? কথাটা শুনে রাগে শরীরে আগুন হয়ে গেল। আপনার বাপ নিয়ে যাবে। কি বললেন? হ্যাঁ, ঠিকই বলেছি। দাঁড়ান, আমি বাবাকে এখন ফোন দিচ্ছি। এই বলে ইলমা তার বাবাকে ফোন দিল, কিন্তু বেটা ঘুষখোর ফোন রিসিভ করলো না। তারপর ইলমা ঈশিতাকে ফোন দিল এবং ঈশিতা নিচে নামলো। ঈশিতা এসে মারামারি করবে এমন অবস্থা। মনে মনে ভাবছিলাম গায়ে শুধু হাত তুলে দেখ, 2 বোনকে আজ রিমান্ডে নিয়ে কেলানি দেব। কোনো মতেই ঝগড়া করে আমার সাথে জিততে পারলো না। ফলে হার মেনে ওরা 2 বোন বাজার নিয়ে উপরে উঠে গেল। আমি আমার রুমে চলে এলাম। 2 দিন ভালোই চাকরি করলাম। এদিকে মামা সুস্থ হয়ে গেছে, আর আমিও নিজের জায়গায় ফিরে গেলাম। আর ভাবছিলাম, আমাকে বাজারে কুলি বানিয়েছে, এই শাস্তি ওদের পেতেই হবে। এভাবেই কেটে গেল 10 দিন। 10 দিন পর আজ ভার্সিটি খোলা হয়ে গেছে। সকাল 8টার দিকে মামা ঘুম থেকে ডেকে তুললো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাইক নিয়ে বের হয়ে পড়লাম। ভার্সিটিতে বন্ধু বান্ধবের সাথে দেখা করলাম। ক্লাস শেষ করে আবারও বাসায় চলে আসলাম। এভাবেই কেটে গেল আরও 1 মাস। পরীক্ষার রেজাল্টের সময় এসে বলল, আগামীকাল রেজাল্টের নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হবে। রুমে বসে বসে চিন্তা করছিলাম, কি জানি হয় রেজাল্টের।
রাতে ভালো করে ঘুমটাও হলো না। পরের দিন সকাল 6টার দিকে উঠে পড়লাম। ভাবছি একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি, যা একটু বাইরে থেকে হেঁটে আসি। মামাকে বলে আসলাম, নইলে মামা আবার আমার জন্য চিন্তা করবে। হাঁটতে হাঁটতে পার্কে চলে আসলাম। অবশ্য পার্কটা আমাদের বাসার কাছেই ছিল। একটু বসলাম, দেখি পার্কে অনেক লোকজন। সাধারণত শহর এলাকায় সকালে অনেক মানুষই হাঁটতে বের হয়। বসে বসে হাওয়া খাচ্ছি, এই সময় দেখি ঈশিতা একটা ছেলের হাত ধরে বসে বসে গল্প করছে। হঠাৎ করে আমাকে দেখে ফেললো। আমাকে দেখেই চমকে উঠল সে। ঈশিতা মনে মনে ভাবছিল আমি এখানে কী করতেছি। সত্যি বলতে আমি পার্কে তেমন একটা আসি না। ঈশিতা ছেলেটার হাত ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে বাসার দিকে চলতে লাগলো। এদিকে আমারও সময় হয়ে গেছে, তাই আমিও বাসার দিকে আসতে লাগলাম। গেট দিয়ে ঢুকতেই দেখি ঈশিতা দাঁড়িয়ে আছে। আমি রুমে যাবো এমন সময়, এই যে সাইম ভাইয়া শোনেন। কি ব্যাপার? ভূতের মুখে রাম রাম কাহিনীটা কি? জি, কিছু বলবেন? আসলে আজকে আমার সাথে যে ছেলেটাকে দেখেছেন ওই কিন্তু আমার বন্ধু, অন্য কোনো কিছু না। বন্ধু হোক আর বড় হোক তাতে আমার কি? সবই বুঝি, থাক আর বলতে হবে না। ভাইয়া প্লিজ, আপনি আমার বাবাকে কিছু বলবেন না। এবার পাইছি, এই সুযোগটা কাজে লাগাতে হবে। বলবো না মানে 100 বার বলবো। আপনার বাবা আপনাদের 2 বোনকে আমাকে দেখতে বলেছে, আর এই জন্য প্রতি মাসে কিছু টাকাও দেয় আমাকে। ভাইয়া প্লিজ, বাবা আমাকে অনেক পেয়ে দেবে, প্লিজ বলিয়েন না। আচ্ছা আর বলবো না, তবে একটা শর্তে। জি ভাইয়া, আপনার যে কোনো শর্তে আমি রাজি। কি শর্ত বলেন? আমার সব কথা আপনার শুনতে হবে। ঈশিতা 5 মিনিট চিন্তা করার পর, আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তবুও আপনি বাবাকে কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আসেন। এই বলে আমি রুমে চলে আসলাম। বসে বসে ভাবছি, এরা তো খুবই বেককল দেখছি। বেটা ঘুষখোরকে আমি ভালোভাবে চিনিও না, ভালোই বোকা বানালাম মেয়েটাকে। এদিকে ভার্সিটিতে আজ রেজাল্ট। মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে নিচে নেমে পড়লাম। তারপর মামাকে বললাম, মামা আমার জন্য দোয়া করো। বাইক নিয়ে স্টার্ট দিলাম। থাক, আজ আর গতির কথা বলবো না, গতির বিষয়টা তো জানিনি। সোজা ভার্সিটি চলে গেলাম। দেখি নোটিশ বোর্ডে রেজাল্ট টানিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখছে। বাইক পার্কিং করে নোটিশ বোর্ডের কাছে যাব, এমন সময় তানজিল এসে আমাকে জড়িয়ে ধরলো। এই ছাড় ছাড়, কি করতেছিস এসব? হ্যাঁ, অনেক খুশি মনে হচ্ছে আজ তোকে। হ্যাঁ দোস্ত, আমি আজ অনেক খুশি। কেন রে, কি হয়েছে? পরীক্ষা পাস করেছিস? দোস্ত, শুধু পাস করিনি, দ্বিতীয় হয়েছি। ও আচ্ছা, তাহলে এবার মিষ্টি খাওয়া। মিষ্টি তো তুই খাবি আমাদের। কেন আমি মিষ্টি খাওয়াতে যাব কেন? কারণ তুই প্রথম হয়েছিস। তানজিলের কথা শুনে দৌড়ে নোটিশ বোর্ডের কাছে গেলাম। দেখলাম আমার রেজাল্ট, সত্যি আমি প্রথম হয়েছি। প্রচণ্ড খুশি হলাম। বাইক স্টার্ট দিয়ে বাসায় চলে আসলাম। প্রথমে মামার সাথে দেখা। মামা, আমি প্রথম হয়েছি। দেখি মামা আমার কথা শুনে অনেক খুশি হলেন। দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও। দোয়া করো মামা। এই বলে সোজা উপরে উঠে পড়লাম। অনেক খুশি, বুঝতেই তো পারছেন। রুমে ঢুকেই মাকে আমি বললাম, মা আমি প্রথম হয়েছি। দেখি মা আর ঈশিতা গল্প করছে। ঈশিতা এবার শুনে ফেললো। মার কিছু বলতে পারলো না, আর আমি বোকা বনে গেলাম। কি বলবো ভাবতে পারছি না। দেখি মা আমার কথা শুনে অনেক খুশি হয়েছে, কিন্তু সমস্যা হলো ঈশিতা। মা ভাবছিল ঈশিতাকে কি বলবে আজ, আর ঈশিতা দেখে আমার দিকে তাকিয়ে আছে। কোনো কথা বলার মতো ওর ভাষা নেই। এই যে ঈশিতা, আপনার সাথে কিছু কথা আছে। ঈশিতাকে ডাক দিয়ে ছাদে নিয়ে গেলাম। জি, কিছু বলবেন? না, বলবো না। আপনাকে এখন ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। মানে কি কি বলছেন? এই সব পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ হয়েছি, আপনার জন্য। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি? দেখি ঈশিতা ভয়ে তার মুখ শুকিয়ে গেছে। এই বলে দৌড় দিতে চাইলো। আমি শক্ত করে হাতটা ধরে ফেললাম। কোথায় যান? আজ আপনাকে আমি ছাড়বো না। কেন, কি করবেন আমাকে? বুঝেন না কি করে একটা ছেলে একটা মেয়েকে? দেখি এবার মনে হয় কেঁদে দেবে মনে হচ্ছে। মনে মনে ভাবলাম, হয়েছে, অনেক ভয় দেখেছি, এখন বাদ দেওয়া যাক। আমাকে ছেড়ে দিন প্লিজ। হ্যাঁ ছাড়বই, তবে আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনেন। এরপর আমার সব কিছু ঈশিতাকে বললাম। মামার ঘটনার কথা বললাম। দেখি ঈশিতা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনলো এবং বুঝলো। তাহলে আপনি আমাদের বাড়িওয়ালা আন্টির ছেলে? হ্যাঁ, আর শোনেন, আমার বিষয়ে যেন আর কেউ কিছু জানতে না পারে। কেন, জানলে কি হবে? কীভাবে শুনবেন? হ্যাঁ, শুনতে চাই। কেউ জানলে আপনাকে আমি ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবো। এই না না, প্লিজ এসব করবেন না, আমি সত্যি বলছি, কাউকে বলবো না। মনে থাকে যেন। এই বলে আমি আর ঈশিতা নিচে নেমে পড়লাম। এভাবে আর অনেক দিন কেটে গেল, আর ঈশিতের সাথে আমার সম্পর্ক ভালো হয়ে গেল। একদিন মামা বলছিল, আজ অনেক দিন হলো নিজের বাড়িতে যাই না, মেয়েটার কথা অনেক মনে পড়ছে। সত্যি কথা বলতে মামা আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না, এবং নিজের বাড়িতেও মনে হয় 2 বছর ধরে যায় না।
আমাকে অনেক যেতে বলেছে তার বাড়িতে, কিন্তু আমি কখনো তার বাড়িতে যাইনি। আজ হঠাৎ মামার সাথে তার বাড়িতে কেন জানি যেতে মন চাইছে, তাই আমি বলে দিলাম, মামা আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? আমার কথা শুনে মামার চোখে আনন্দের অশ্রু ভরে গেল। তুমি সত্যি আমার বাড়িতে যাবে? হ্যাঁ মামা, প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে যাও তোমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে বাবা। তারপর মামা বাবার কাছ থেকে কিছুদিনের ছুটি নেয় এবং বাসের 2টা টিকিট কাটে, একটা আমার একটা মামার। ভাবছি কিছুদিন ভার্সিটি যাব না, আগে মামার সাথে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। মা বাবার থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। মামা বলল তার বাড়িতে যেতে নাকি 6-7 ঘন্টা লাগবে, আর একটা লোকাল বাস দিয়ে যেতে হয়। রাস্তা ভাঙা, তাই ভালো বাস চলাচল করে না। একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। মামা বাস কখন আসবে? এখনই চলে আসবে। 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা বাস আসলো। দেখি যাত্রীর কোনো অভাব নেই। এসো তাড়াতাড়ি উঠে পড়ো। মামা কোনো জায়গা তো নেই, কোথায় উঠবো? আরে বাবা ছাদে ওঠা লাগবে, তাড়াতাড়ি এসো আমার সাথে, বাস এখনই আবার চলে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কিভাবে যাবো এই বাসে। মামার বাইকটা হলেও ভালো ছিল, অন্তত 180 গতিতে ছাড়তাম, কিন্তু বাইকটাও তো বাসায়। চিন্তা করতে করতে এদিকে বাস ছেড়ে দিল। দেখি মামা বাসের পিছনে ঝুলে পড়েছে। আমিও দিলাম এক দৌড়, কোনো মতে বাসে উঠে পড়লাম। মামার আমি দুজনেই ঝুলে ঝুলে যাচ্ছি। 1 ঘন্টা যাওয়ার পর কিছু যাত্রী নামলো, আর আমরা বাসের ছাদে উঠে পড়লাম। এই প্রথমবার বাসের ছাদে উঠলাম। প্রকৃতির বাতাসে খুব ভালো লাগছিল। ভয় লাগছে বাবা? আরে না মামা, কি বলো, ভয় লাগবে কেন? আমি কি ছোট নাকি? ভয় করলে আমাকে বইলো। আচ্ছা ঠিক আছে মামা। মুহূর্তটা এত আনন্দের ছিল যা বলে বোঝাতে পারবো না। 6-7 ঘন্টা যাওয়ার পর বাস থেকে নেমে পড়লাম, কিন্তু নামতে আমার মনই চাইছিল না। মামা বলল এখন নাকি রিক্সা নিয়ে যেতে হবে তার বাড়িতে, 15-20 মিনিট লাগবে। একটা রিক্সায় দুজন উঠে পড়লাম। 15-20 মিনিট যাওয়ার পর নেমে পড়লাম। এখন একটা কাঁচা রাস্তা, 5-6 মিনিট হাঁটলেই তার বাড়িতে পৌঁছানো যাবে। আমরা হাঁটা শুরু করলাম। সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল। মুহূর্তটা বলে বোঝানোর মতো নয়। আরও 2 মিনিট হাঁটলেই মামার বাড়ি। দেখি মামার গ্রামটা খুবই সুন্দর, চারদিকে সবুজ ফসল, পুকুর, খাল, বিল। সত্যি বলতে খুবই ভালো লাগে। মামার বাড়িতে পৌঁছে গেলাম। মামাকে দেখে তার পরিবারের লোকজন খুবই খুশি। সবাই বের হয়েছে মামাকে দেখতে। এদিকে আমার আবার হিসু ধরেছে। ওই জঙ্গলে চলে যাও। বুঝলাম, মামা অনেক ব্যস্ত, অনেকদিন পর বাড়িতে এসেছে, তাই আমি একাই জঙ্গলে চলে গেলাম। হিসু শেষ করে আসবো এমন সময় দেখি ডগ মামা খাইছে রে। ছোটো থেকে এই কুকুরকে একটু বেশি ভয় পাই আমি। কোনো মতে তারা রাস্তা ছাড়ছে না, কি করি এখন? মামাকেও ডাক দিতে পারছি না। জঙ্গল থেকে মামার বাড়ি একটু দৌড়ে সাহস করে নিজেই আন্ডার টাইগার হয়ে গেলাম। হাতে একটা লাঠি নিয়ে এখন বেডা কেডাইবে আয়। ভাবছিলাম কুকুরগুলো হয়তো আমার ভাই গ্রাম ছেড়ে পালাবে আজ, তাই মনে মনে অনেক খুশি হচ্ছিলাম। কিন্তু না, কুকুরগুলো সামনে যেতে আমাকে দৌড়ানি দিল। এক দৌড়ে একটা পুকুরে গিয়ে বললাম। অবশ্য পুকুরটা বেশি পানি ছিল না, তাই বেঁচে গেছি, কারণ আমি এবার সাঁতারও জানি না। আর কুকুর পানি দেখে একটু ভয় পায়। পানিতে বসে বসে ভাবছি, শালার রাজ আমাকে নিরীহ পেয়ে এমন দৌড়ানি দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি কখনো শহরে পাই না, তাহলে বুঝবা আমি কি। একদম 4 দিনের রিমান্ডে রাখবো তোমাদের। পানির ওপর থেকে পুকুরগুলো ঘেউ ঘেউ করছিল। ওদের কথা শুনে বুঝলাম আমাকে অনেক কেলাবে। পানিতে বসে বসে ভাবছি কেউ কি আমাকে উদ্ধার করতে আসবে না আজ। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেল। মামা মনে হয় খুঁজতে বেরোয় পড়েছে, কিন্তু কুকুরের দলগুলো এখনও কোথাও যাচ্ছে না। মনে হচ্ছে আমি ওদের পুরোনো দিনের শত্রু, আজ আমাকে একা পেলে খেয়ে ফেলবে। মনে মনে ভাবছি ঠিক আছে, তোদের কথা আমার সারা জীবন মনে থাকবে। 20 মিনিট পর একটা মেয়ে পুকুরের কাছে আসলো। আমাকে অবস্থায় দেখে খুব হাসাহাসি শুরু করলো। আমি চিন্তায় শেষ, আর এদিকে সে হাসছে। এই কে আপনি? হাসছেন কেন? তবুও মেয়েটা হাসি থামালোই না। সত্যি কথা বলতে মেয়েটার হাসিটা দেখতে অপরূপ সুন্দর, আর মেয়েটা অনেক সুন্দর। চোখ সরাতেই পারছিলাম না, কিন্তু এসব চিন্তা না করে আগে বাঁচবো কীভাবে সেই চিন্তা করছি। এই আপনি কে? আর পানিতে নেমে কি করছেন? পানি দিকে শখে নেমেছি। ওই কুকুরগুলো আমাকে দৌড়ানি দিছে, তাই ভয়ে পানিতে নেমেছি। মেয়েটা এবার আরও হাসি শুরু করলো। আমি মনে মনে ভাবছিলাম মেয়েটার মাথায় কোনো সমস্যা আছে নাকি। আপনার বাসা কোথায়? আপনাকে তো আগে কোনো দিন দেখিনি আমাদের গ্রামে। আমি শহর থেকে এসেছি, আনোয়ার মামার বাসায়। তো এখানে কিভাবে আসলেন? মাথা নিচু করে আস্তে করেই বললাম, এখানে হিসু করতে এসেছিলাম। মেয়েটা তখন সব কিছু বুঝতে পারলো। অবশ্য আমার কথা শুনে একটু লজ্জা পাচ্ছিল। তারপর মেয়েটা আমার হাত ধরে টেনে তুললো পুকুর থেকে। কুকুরগুলো মনে হয় মেয়েটাকে আগে থেকে চেনে, তাই আর কিছু করলো না, সোজা চলে গেল।
আমারও একটু চিন্তা কমলো। আপনাকে কী বলে যে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নেই। তবে কোনোদিন শহরে গেলে আমি আপনাকে সাহায্য করব। মানুষ তো মানুষকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। মেয়েটার কথাগুলো অনেকটা আনোয়ার মামার কথার ধরনের মতো। মেয়েটা আমাকে আনোয়ার মামার বাড়িতে পৌঁছে দিল। এদিকে আনোয়ার মামা আমাকে খুঁজতে খুঁজতে পাগল হচ্ছে। আনোয়ার মামা মনে করেছিল আমি হয়তো কোথাও হারিয়ে গেছি। 10 মিনিট পর আনোয়ার মামা বাড়িতে আসে। বুঝতে পারলাম আনোয়ার মামার অনেক টেনশনে পড়ে গেছিল। সাইম বাবা, কোথায় গিয়েছিলে তুমি? আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। তারপর মামাকে সব ঘটনা খুলে বললাম এবং আনোয়ার মামা বুঝতে পারলো সব কিছু। আচ্ছা, এখন থেকে কোথাও গেলে আমাকে সঙ্গে নিয়ে যাবে। আচ্ছা মামা, ঠিক আছে। এখন তুমি গোসল করে কাপড় বদলাও। জি মামা। এই বলে গোসল করে কাপড় বদলে একটা রুমে অবস্থান করলাম। মামার বাড়িটা ছিল টিনের। আগে কখনো টিনের বাড়িতে থাকার অভিজ্ঞতা নেই। দেখতে দেখতে রাত 8টা বেজে গেল। খাবার সময় হয়ে গেছে। সাইম, খেতে আসো, সারাদিন অনেক পথ আসা হয়েছে, চলো বাবা খাবার খেয়ে ফেলি। জি মামা, চলো, আমার অনেক খেতে পেয়েছে। এই বলে আমি আর মামার পরিবারের সবাই খেতে বসলাম। খেয়াল করলাম ওই মেয়েটা যে আমাকে কুকুরের হাত থেকে বাঁচিয়েছে। মনে মনে ভাবলাম আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর কোথায় যেন হারিয়ে গিয়েছিল। মেয়েটাকে একটা ধন্যবাদও দেওয়া হয়নি। কিন্তু কথা সেইটা না, কথা হলো মেয়েটা এখানে কি করছে। মেয়েটাকে দেখিয়ে দিয়ে আনোয়ার মামাকে বললাম, ওই মেয়েটাই আমাকে আজ কুকুরের হাত থেকে বাঁচিয়েছে। আরে মিম, ওই তো আমার একমাত্র মেয়ে। এবার আমি একটু চমকে উঠলাম। মানে ও আনোয়ার মামার মেয়ে? ও আচ্ছা। খাওয়া শেষ করার পর মামা তার পরিবারের সবার সাথে পরিচয় করে দিল। অনেক গল্প করলাম, সবার সাথে ভালোই লাগলো। রাত প্রায় 11:50 বেজে গেল। গল্প শেষে সবাই সবার রুমে চলে যায়। মামা আমার জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করে আর আমি সেখানে চলে যাই। রাতে কিছু দরকার লাগলে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে মামা, তুমি যাও, এখন ঘুমাও। আনোয়ার মামা চলে গেল। আমি শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবছি। তার হাসিটা এখন আমার চোখের সামনে ভাসছে। ওই মেয়েটা তো আনোয়ার মামার মেয়ে, কিন্তু এখন কি করি? দরকার হয় নিজে জীবন দিয়ে দেব, তবু আনোয়ার মামার মনে কষ্ট দিতে পারবো না। এই সমস্ত চিন্তায় আমার রাত পার হয়ে গেল, কিন্তু ঘুমোতে পারলাম না। সকাল 7টার দিকে ঘুমিয়ে পড়লাম। 9:30 বাজে। এই যে ওঠেন, বাবা আপনাকে ডাকছে মাছ ধরতে। ঘুমিয়ে ঘুমিয়ে কি আপনি ডিস্টার্ব করেন না তো, যান এখান থেকে। শহরের লোকজনগুলো এমন অলসী হয়, সকাল 10টা বাজে এখনো ওঠেনি। এই যে পানি ঢেলে দিলাম কিন্তু। না তাকিয়ে বললাম, ইস কি বারবার ডাকছে অযথা, যাবেন এখান থেকে। যাবো তো, দাঁড়ান দেখাচ্ছি মজা। এক বালতি পানি এনে ঢেলে দিল আমার উপর। আমি লাফ দিয়ে উঠলাম। কে কে? দেখি মিম আমার দিকে তাকিয়ে হাসছে। কি বলবো বুঝতে পারছি না। এই যে শোনেন। কিন্তু মিম না দাঁড়িয়ে এক দৌড়ে চলে গেল। দেখ, সকাল সকাল ঘুমিয়ে দিল 12টা বাজে। কোনো উপায় না পেয়ে উঠে পড়লাম। ব্রাশ করব, কিন্তু ব্রাশটা বাসায় রেখে এসেছি। বাইরে বের হলাম, দেখি মামা জাল নিয়ে বসে আছে, মাছ ধরবে। মামা ব্রাশ তো নিয়ে আসেনি, এখন ব্রাশ করব কিভাবে? ও কি আর করবে, কয়লা দিয়ে কোনো রকম দাঁত মেজে ফেলো। হায় হায়, কয়লা? কোনোদিন তো দাঁত মাজিনি। আচ্ছা দেখি কেমন লাগে। আচ্ছা মামা, কয়লা কোথায় পাবো? এই মিম, সাইমকে রান্নাঘর থেকে একটু কয়লা এনে দে। ঠিক আছে বাবা। দেখি মিম 2টা কয়লার টুকরো নিয়ে এসে আমার হাতে দিল। আমিও কোনো কিছু না ভেবে দাঁত মাজা শুরু করলাম। দাঁত মাজা শেষে দেখি সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। কি ব্যাপার, হাসছে কেন সবাই? একটা ছোট আয়নায় নিজের চেহারা দেখলাম। খালি দিয়ে মুখ একেবারে ভরে গেছে। কয়লার কালি, বুঝতেই পারছেন কেমন হয়। তাড়াতাড়ি করে পানি মুখে দিয়ে ধুয়ে ফেললাম, তবুও কালি ভালো করে উঠেনি। তবে এখন আগের চেয়ে একটু কম বলে মনে হচ্ছে। চলো মাছ ধরতে পুকুরে যাওয়া যাক। কিন্তু আমি তো সাঁতার জানি না। ও তাহলে তোমার নামার দরকার নেই। দেখি মামা জাল নিয়ে পুকুরে নেমে পড়লো। মোটামুটি ভালোই মাছ ধরলো মামা। আমি উপর থেকে বসে বসে সব দেখছিলাম। মাছ ধরে এসে খাবার খেলাম। একটু খেয়ে আশেপাশে প্রকৃতিটা দেখলাম। খুবই মনোরম পরিবেশ মনে হচ্ছিল এখানে সারা জীবন কাটিয়ে দিই। এভাবেই ওই দিনটা পার হয়ে গেল। পরের দিন সকাল 8:50। এই যে ওঠেন, বাবা আপনাকে ডাকছে। ঘুমের মধ্যে বলতেছিলাম এখন উঠতে পারবো না। ও পানি ঢেলে তুলতে হবে নাকি? কথাটা শুনে এক লাফ দিয়ে উঠে পড়লাম। না না প্লিজ, এসব করবেন না। বাবা আপনাকে ডাকতেছে, আসেন। যে আপনি জানামে আসছি। মিম চলে গেল। মেয়েটা কেন বারবার আমার সামনে আসছে? বুঝেছি, আমাকে এখান থেকে চলে যেতে হবে, না হলে মেয়েটার কথা আমি বলতে পারবো না। উঠে ফ্রেশ হলাম। দেখি মামা আমার জন্য খাবার নিয়ে বসে আছে। খাবার খাওয়া শেষ করলাম।
সাইম বাবা শোনো, তুমি মিমের সাথে ওর বাসরি থেকে ঘুরে আসো, ভালো লাগবে। আমি মনে মনে ভাবছি, মিম কোথায় আবার? না মামা, আমি একাই করতে পারবো। না বাবা, একা একা তুমি কিছু চিনবা না, হারিয়ে যাবা। কি বলো মামা? বাইরে কুকুরের দল আছে, সমস্যায় পড়ে যাবা। এই রে কুকুর, তাহলে আমি শেষ। তারপর আজ আবার দৌড়ানি দিয়ে গাছে তুলবে। থাক থাক, তার চেয়ে বলো মেয়েটার সাথেই যাই। আচ্ছা ঠিক আছে মামা। এই বলে মেমের সাথে ওর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর বলছি, আচ্ছা আপনার ভার্সিটি এখান থেকে কত দূরে? প্রায় 10 কিলো হবে। ওরে বাবা, 10 কিলো হেঁটে যাবেন নাকি? হেঁটে যাব। না আমি যাব না, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি বাসায় ফিরে যাব। না, আপনাকে তো ছাড়া যাবে না, আজকে আমার সাথে যেতেই হবে। ইস, মামা এখন বিপদে ফেললো আমাকে। না সত্যি বলছি, আমার অনেক ঘুম পেয়েছে, আপনি জান আমি কাল যাব। ও আচ্ছা ঠিক আছে, তবে বাসায় যাওয়ার পথে কিন্তু কুকুরের দল আছে। এই কুকুর শালাদের কি কোনো কাজ নেই? সারাদিন রাস্তার পাশে বসে থাকে। এখন কি করি? যদি আমার প্যান্ট খুলে নিয়ে চলে যায়। মামার বাসা থেকে প্রায় অনেকটাই চলে এসেছি, মান সম্মান সব ধুলোয় মিশবে। এর চেয়ে ভালো মিমের সাথেই চলে যাই, হয়তো কুকুরের হাত থেকে বাঁচা যাবে। না, আমি আপনার সাথেই যাব। না, এখন তো আমি আপনাকে নিয়ে যাব না। না না প্লিজ, এমন কথা বলবেন না। এমনিতে আমি শিশু বাচ্চা, পরে যদি হারিয়ে যাই। আপনি শিশু? দেখলে তো মনে হয় বয়স 80 পার হয়েছে। মেয়েটা তো দেখছি বিশাল শয়তান। আনোয়ার মামার মেয়ে দেখে আজ বেঁচে গিয়েছে। ঈশিত আর ইলমা যদি হতো, নগদে কেলানি দিতাম, কিন্তু ওরে তো আমি কিছু করতে পারবো না। কি বলছেন এসব? আমার বয়স কেবলমাত্র 21, আর আপনি বলছেন আমি 80 বছরের বুইড়া? এটা কিন্তু ঠিক না। হয়েছে হয়েছে, এখন হাঁটেন তো, পরে আবার ক্লাস পাবো না। হাঁটছি আর চিন্তা করছি, 10 কিলো হাঁটলে কালকে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তবে এখন কিছুই করার নেই, পরিস্থিতির শিকার। আরও 10 মিনিট হাঁটার পর একটা অটোতে উঠে পড়ল মিম। কি ব্যাপার, বললো যে হেঁটে যাবে, কিন্তু এখন আবার অটোতে উঠে পড়ল। মনে মনে ভাবলাম হয়তো আমাকে ভয় দিয়ে গেছে। কোনো কথা না বলে সোজাসুজি আমিও অটোতে উঠে পড়লাম। দেখি মিমের একটা বান্ধবী উঠেছে বলে মনে হচ্ছে আমাদের অটোতে। ওরা দুজন ভালোই কথা বলছিল। মিমের বান্ধবী আস্তে করে জিজ্ঞাসা করছিল, কি রে মিম, ছেলেটা কে? কি সুন্দর, কি হ্যান্ডসাম। কিন্তু আমি তাদের সাথেই ছিলাম, তাই কথাটা আমার কানে এসে পড়লো। মনে মনে নিজেকে নায়ক সালমান খান বলে মনে হচ্ছিল। মাথার চুলগুলো একটু ঠিক করলাম। মিম আমার ভাবটা দেখছিল। ওহ, ওই ছেলেটা আমার বাবার সাথেই দারোয়ানের চাকরি করে। মিমের কথাটা শুনে সাথে সাথেই নায়ক বাপ্পারা যে পরিণত হলাম। আর মনে মনে বলছিলাম, মেয়েটা এমন নিচে নামিয়ে দিল আমাকে। মন চাইছিল দুইটারে ধরে নারী নির্যাতনের পিটানি দেই, কিন্তু এর ফল পেতে হবে মিমকে। ও দারোয়ান, কিন্তু দেখে তো মনে হয় কোটিপতির ছেলে। আরে না, তুই যে কি বলিস না। ওদের কথা শুনে কিছু না বলে চোরের মতো অটোর একপাশে বসে থাকলাম। 30 মিনিট যাওয়ার পর মিমের ভার্সিটির সামনে চলে আসলাম। এই যে 3 জনের ভাড়াটা দিয়ে ভেতরে আসেন। কি বলেন এসব? আমি ভাড়া দেবো কেন? আমার কাছে টাকা নেই। টাকা নেই তো এসেছেন কেন? ভাড়া দেন, আমি গেলাম। এই বলে মিম ভার্সিটির ভেতরে চলে গেল। এদিকে আমার কাছে কোনো টাকা নেই। সত্যি কথা বলতে মানিব্যাগটা বাড়িতে ফেলে চলে এসেছি। আমি তো আর জানতাম না টাকার প্রয়োজন হবে। এখন কি করি? মনে মনে ভাবছি, মহাবিপদে পড়ে গেলাম। দেখছি মিম আমার সাথে এমন করবে ভাবতেই পারছি না। ওই মিয়া, ভাড়া দেন, হা করে তাকিয়ে আছেন কেন? জি ভাই, আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই মানে? ভাড়া দেন তাড়াতাড়ি, নইলে আপনার দাঁত ভেঙে ফেলবো। এই মেয়ে কি করলেন? দাঁত ভাঙবেন মানে? কি বলেন এসব উল্টা পাল্টা? যা বলছি ঠিকই বলছি, তাড়াতাড়ি ভাড়া দেন, নইলে কিন্তু ভালো হবে না। কি করবেন, মারবেন নাকি? প্রয়োজন হলে তাই করব। এই ব্যাটা তো দেখছি খুবই ফাজিল। মারামারি করবে বলে মনে হচ্ছে। মারামারি করলে আগে কেলিয়ে নিব, পরেরটা পরে হবে। দেখি অটোওয়ালা অটো থেকে নেমে পড়লো আর আমার শার্টের কলার ধরে বসলো। আমি কোনো কিছু না ভেবে দিলাম ঘুষি। মারামারি শুরু হয়ে গেছে। 5 মিনিট মারামারি করার পর ভার্সিটি থেকে কিছু ছাত্র এসে আমাদের মারামারি থামালো। দেখি অটোওয়ালা বেশি মার খাইছে, তার লুঙ্গি ছিঁড়ে গেছে আর আমার শার্টও ছিঁড়ে গেছে। রাগে দিছি বেটাকে কয়েকটা ভালো করে। দেখ কি করব, আমার শার্টের কলার ধরে আমি কি ছেড়ে দিব নাকি? প্রায় 30 মিনিট পর মিম কোত্থেকে যেন আসলো। দেখে আমাদের এই অবস্থা, তারপর তাড়াতাড়ি করে ভাড়া দিয়ে অটোওয়ালাকে বিদায় করলো। আমার খুব রাগ হলো। মিম ইচ্ছে করে এই কাজটা করেছে। সে জানতো আমার কাছে টাকা নেই। মাত্র 60 টাকার জন্য আজ মারামারি করতে হলো। শালার এলাকার লোকজনগুলো তো দেখছি ভালো না। আর ভালো হবে বা কী করে? কুকুরগুলোই তো ঠিক না। আসতে না আসতে দৌড়ানিতে পুকুরে নামিয়েছে, আর আজ মারামারি।
বাবা জানতে পারলে আমাকে আর জীবনে আসতে দেবে না। আরও থাকবে এখানে? আজই চলে যাব। এই যে কি হয়েছে আপনার সাথে, আর আপনার এই অবস্থা কি করে হলো? আপনাকে একটা থাপ্পড় মেরে বোঝাবো কেন হলো এই অবস্থা। মিম ভয় আর কোনো কথা বলল না। বুঝলাম আমি অনেক রেগে গেছি। মিম ক্লাস না করে সোজা আমাকে নিয়ে বাড়িতে চলে আসলো। এর মধ্যে কোনো কথা হলো না মিমের সাথে। বাড়ির কেউ টের পাইনি আমি মারামারি করেছি। তাড়াতাড়ি সেরা শার্টটা বদলে ফেললাম। চিন্তা করছি, মামা যদি জানতে পারতো আমি মারামারি করেছি তাহলে মিমের 12টা বাজাতো। তাই মামাকে আর কিছু বলিনি। এভাবেই 2-3 দিন চলে যায়। মিমের সাথে আর কোনো কথা বলিনি। এখন থেকে সব জায়গায় মামার সাথেই যাই। কিন্তু মিমকে নিয়ে আমার চিন্তা ভাবনা কমছে না। সারা রাত ওর কথা ভাবতে ভাবতে পার হয়ে যায়। মিমের সেই হাসি, মায়াবীর চেহারা আমাকে যেন মুগ্ধ করে ফেলেছে। ভাগ্যের পরিহাস, কেন আমার সাথে এমনটা হলো। কেমন জানি মিমের প্রতি আরও দুর্বল হয়ে পড়ছি। কিন্তু এভাবে আর কতদিন? ভাবলাম এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। পরদিন সকাল 7টায় রেডি হচ্ছি। আজ আর থাকবো না। মামাকে একটা মিথ্যা বলে চলে যাব। বলবো ভার্সিটি থেকে স্যার ফোন দিয়েছে। সব কিছু রেডি করে ফেলেছি। মামার কাছে গেলাম, দেখি মামা উঠোনে বসে আছে। মামা আমি চলে যাচ্ছি, ভার্সিটি থেকে স্যার ফোন দিয়েছে, ক্লাস করতে হবে। মামা আমার দিকে একটু অবাক হয়ে ভাবছে আমি কি বলছি এইসব। মাত্র কয়েকদিন হলো আর এখনই চলে যেতে চাইছি। কি বলছো এইসব? না না, তুমি এখন যেতে পারবে না। আমি আর তুমি একসাথে যাব। না, আমাকে যেতে হবে, না হলে সমস্যায় পড়ে যাব। আমার কথা শুনবে না? আর 2 দিন থাকো, আমিও চলে যাব। তুমি পরে আসো, আমি চলে যাই। না না, তা হয় না। আমি যা বলছি তা শোনো বাবা। আসলে ছোট থেকেই মামার কথার অবাধ্য হয়নি কোনোদিন। ভাবছি কি করব, যদি চলে যাই তাহলে মামা কষ্ট পাবে। আর 2 দিনের তো ব্যাপার থেকে যাই। কিন্তু এদিকে যে আমি কষ্ট পাচ্ছি তা কেউ দেখছে না। আচ্ছা মামা ঠিক আছে, তবে 2 দিনের বেশি কিন্তু নয়। আচ্ছা বাবা ঠিক আছে, এখন তুমি রুমে যাও। কিছু করার নেই, মামার কথা রাখতেই হবে। তাই রুমে গিয়ে সব কিছু রেখে দিলাম। সকাল 10টার সময় মামা ডাকছে। সাইম, খেতে আসো। জি মামা আসছি। খাওয়া দাওয়া শেষ করলাম, আবার চলে আসবে এমন সময়? সাইম, 2 দিন পর তো চলে যাব। যাও, মিমের সাথে নদীর পাড়টা একটু ঘুরে আসো। ইস, আবার মিম কেন? এমনিতে মিমের উপর খুব রাগ আমার। আবার যদি তাকে মাইর দেই, সে আবার মামার কাছে বিচার দেবে। না, আমি আর যাব না, আমার ভালো লাগছে না। আরে যাও, ভালো লাগবে। কোনো উপায় না থাকায় আবারও মিমের সাথে চললাম। নদীর পাড়টা কাছেই ছিল। 7-8 মিনিট হেঁটেই চলে আসলাম। নদীর একটা পাশে বসলাম। সত্যি এখন খুব ভালো লাগছে। কি বাতাস, যেন মন প্রাণ জড়িয়ে যায়। আমার পাশে মিমও বসেছিল। আমি মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে তাকিয়ে ওকে দেখতাম। মনে মনে ভাবছিলাম বিধাতা কেন এমন করলো আমার সাথে। একবার মিম খেয়াল করলো আমি বারবার ওর দিকে তাকাচ্ছি। কি ব্যাপার, সমস্যা কি আপনার? বারবার আমার দিকে তাকাচ্ছেন কেন? জি, আপনাকে দেখতে মন চায় বারবার। মানে? না মানে আপনার পিছনের প্রকৃতিটা বারবার দেখতে মন চায়। ও তাই বলেন? আচ্ছা, আজকে যদি আপনাকে আমি রিমান্ডের কেলানি দিই তাহলে কি কিছু করতে পারবেন আমাকে? কি বলছেন এসব পাগলের মতো কথাবার্তা? ও, এখন আমি পাগল হয়ে গেলাম। ওই দিন আপনার জন্য মারামারি করে অটোওয়ালাকে পিটিয়ে তার লুঙ্গি ছিঁড়ে ফেললাম, আর এখন আমাকে পাগল বলছেন? মারামারি করছেন তো আমি কি করব? আমার তো কোনো দোষ নেই। না মানে, এই তো দেখছি বিশাল কেলানি খাবে মনে হচ্ছে। বাহ, ভালোই তো নাটক করেন দেখছি। এই যে আমি নাটক করি না, সিনেমা করি। ভালোই তো পাক না মেয়েটা দেখছি। তা কয়টা সিনেমা করেছেন আপনি? 8 থেকে 10টা তো হবেই। প্রচুর রাগ উঠে গেল আমার। আমার বালায় সিনেমা করেছেন আপনি। দেখতে তো দেখা যায় জরিনা বানোর মতো। অরিনাকে এবার নায়িকা। রাগে উঠে একটা গাছের ডাল ভাঙলাম। এখন সত্যি করে বলেন কয়টা সিনেমা করছেন? দেখি ভয়ে তার হাত পা কাঁপছে। না মানে সত্যি বলছি, কোনো সিনেমা করিনি। মিথ্যা বলছেন কেন? এখন কান ধরে 120 বার উঠবস করেন। আমি বাবাকে সব বলে দিব। পাশায় এমন বাড়ি দিব না, বাপের নাম বলে যাবেন। কান ধরেন বলছি। মিমা আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। রাগে তার সুন্দর মুখটা লাল হয়ে গেছে। কোনো উপায় না পেয়ে কেঁদে কেঁদে কান ধরে উঠবস করা শুরু করলো। আমি মনে মনে হাসছি। এবার শয়তান, তুমি জাল আটকা পড়েছ। আজ দেখো তোমাকে আমি কি করি। 30 বারের মতো কান ধরে উঠবস করলো। হয়েছে হয়েছে, এবার কান ছাড়েন। আর ঢং করতে হবে না। ঠিকমতো কানটাও ধরতে পারে না, গাধা মেয়ে। মিম এবার রাগে আরও ফুলে গেল। মনে হচ্ছিল আমাকে আস্ত গেলে ফেলবে। আমি আজ বাবাকে সব বলবো। কি বলবেন শুনি? বলবো আপনি আমাকে জোর করে ধরে কিস করেছেন, অনেক পিটিয়েছেন, 200 বার কান ধরে উঠবোস করিয়েছেন। কেমনটা লাগে?
এখন মন চাইছে সত্যি সত্যি সে 1971 সালে নারী নির্যাতনের পেটানি দেয়। 1 নম্বরের ফাজিল মাইয়া, দেখছেন আপনারা? ও তাই এইসব বলবেন মামাকে? আরো অনেক কিছু বলবো। ও আরও কিছু বলবেন মানে? কি বলবেন শুনি একটু। আচ্ছা, এখন যদি আপনাকে এখান থেকে যেতে না দিই তখন কি করবেন? আপনাকে কেন বলবো? যা বলার সব বাবার সামনে গিয়ে বলবো। কেন, আপনি কি এখন সারাদিন আমাকে আটকিয়ে রাখবেন? তাই করব। আমি কিন্তু নারী নির্যাতনের মামলা দিয়ে দিব আপনার নামে। ও তাই? তাহলে তো এখন আপনাকে পিটুনি দেব। আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি বাড়ি যাব। ছাড়বো তো নিশ্চয়ই, তবে কথা দিতে হবে বাড়িতে গিয়ে মামাকে কিছু বলতে পারবেন না। আমি মেয়ে বলে আজ এমন করছেন, যদি ছেলে হতাম না তাহলে দেখতেন কি করতাম। ছেলের সে কোনো দিক থেকে কম বলে মনে হচ্ছে না। আচ্ছা, ছেলে হলে কি করতেন আমি একটু শুনতে চাই। আপনাকে নাকে 4 থেকে 5টা খুশি মারতাম। ইস, মেয়েটাকে যে কি করতে মন চাইছে রাম পেদানি দেই। আর আপনাকে আমি কি ছেড়ে দিতাম নাকি? অনেক ঝগড়া করার পর দুজনে বাড়ি ফেললাম। মনে মনে একটু টেনশন হচ্ছিল, মিম যদি এবার মামাকে বলে দেয় তাহলে তো মামা রাগ করবে আমার ওপর। আমি শুধু খেয়াল করছিলাম মিম কিছু বলে নাকি মামাকে, কিন্তু বাড়ি ফেরার পর মিম কিছুই বলল না। ভালোই বেঁচে গেছে আজ। এদিকে দুপুর হয়ে গেল, গোসল করে খাওয়া দাওয়া শেষ করলাম। রুমে সে শুয়েছে আর ভাবছি মিমের আজ ভালোই শিক্ষা হয়েছে, তবে মেয়েদের একটু এমন না করলেও ঠিক হয় না। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। বিকেল 5টার দিকে ঘুম ভাঙলো। একটু ফ্রেশ হলাম, বাইরে বের হলাম। দেখি মিম কোথায় যাবে বলে মনে হচ্ছে। আমি নিজের মতো একা একা বাড়ি থেকে বের হব এমন সময়। সাইম বাবা, মিমকে একটু এগিয়ে দিয়ে আসো। কেন মামা, উনি কোথায় যাবে? মিম একটু ওর বান্ধবীর বাসায় যাবে, এই তো একটু সামনেই, তুমি ওকে এগিয়ে দিয়ে আসো। মামা যে কেন ওনার মেয়ের সাথে আমাকে বারবার পাঠায় আমি বুঝি না। দেখ, ভালো লাগে না, চাইছি একটু দূরত্বে থাকতে, কিন্তু তার হচ্ছে না। ভাবছি একদিন পর তো চলে যাব, তাই একটু এগিয়ে দিয়ে আসি, কি আর হবে। আচ্ছা মামা, ঠিক আছে। দেখি মিম একটা লাল শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে মেয়েদের লাল শাড়িতে খুবই সুন্দর লাগে। কোনো কিছু না ভেবেই মিমের সাথে সাথে চললাম। মাঝে মাঝে একটু আড়চোখে মিমের দিকে তাকাচ্ছিলাম, কিন্তু মিম টের পাচ্ছিল না। আচ্ছা, শাড়ি পরে কোথায় যাওয়া হচ্ছে? কোনো উত্তর নেই। বিয়ে করবেন নাকি? তবুও কোনো উত্তর নেই। বুঝলাম আজ অনেক রেগে আছে আমার উপর। সত্যি কথা বলতে মেয়েদের রাগ অভিমান একটু বেশি হয়ে থাকে, তবে তাদের স্বামীরা যখন রাম প্যাদানি দেয় তখন আবার সব ঠিক হয়ে যায়। 6-7 মিনিট হাঁটার পর মিমের বান্ধবীর বাসার সামনে চলে আসলাম। আমিও বাড়িতে ফিরে আসবে এই সময়। আপনি আবার কোথায় যান? কোনো উত্তর দিলাম না। আমাকে বাড়িতে নিয়ে যাবে কে? কেন? এখন আমাকে প্রয়োজন কেন? এই যে কথা বলছেন না কেন? না, যাব না। আপনি আমার সাথে আসেন আমার বান্ধবীর বাসায়। জানি তো। দেখেন, এখন কিন্তু ভালো হবে না, সকালের সবকিছু কিন্তু বাবাকে বলে দিব। এইটুকুই মেয়েরা পারে। আমি আপনার বান্ধবীর বাসায় গিয়ে কি করব? আমি আসতে বলেছি, আপনি আসবেন, আর কোনো কথা নয়। কি আর করব, আপনি বলেছেন তো যেতেই হবে। মিমের বান্ধবীর বাসায় ঢুকলাম। দেখে বাড়িটা ভালোই সাজিয়েছে, মনে হচ্ছে কারো জন্মদিন আজ। আচ্ছা, কি হবে এখানে আজ? আমার বান্ধবীর ছোট ভাইয়ের জন্মদিন। বুঝতে আর বাকি রইল না। দেখি মিমের আরও অনেক বান্ধবীরা এসেছে। মিম প্রথমে তার আন্টির কাছে যায়, সাথে আমিও। মিম, তুমি কবে বিয়ে করলে? তোমার ঘরটা তো খুব সুন্দর দেখছি, আমাদের তো কিছু বললেই না। মিম সবার সামনে আমার পরিচয় কী দেবে বুঝতে পারছিল না। হঠাৎ করে বলে উঠল, এই তো আন্টি, কিছুদিন আগেই। মিমের কথা শুনে আমার মনে গান বেজে উঠল। আকাশে উড়াল দিয়া জামরে তরে লইয়া থাক দিনা দিন। তা বাবা, তুমি কি করো? এরে, এখন কি বলি? মনে মনে ভাবছিলাম কি বলবো, হঠাৎ মনে হলো একটু চাপা মারি। জি আন্টি, আমি MBBS ডাক্তার। ওমা, কি সুন্দর। জি আন্টি, মিমকে নিয়ে খুবই সুখে আছি। আমাদের মাঝে গভীর ভালোবাসা, একজন আরেকজনকে ছাড়া বাঁচবই না, তাই না মিম? হ্যাঁ আন্টি, আপনাদের জামাই ঠিক বলেছে। তোমরা সুখী হও। জি আন্টি, আমাদের জন্য দোয়া করবেন। দেখি মিমের দিকে তাকানোই যাচ্ছে না, আর আমি হাসি আটকে রাখতে পারছি না। আচ্ছা, তোমরা বসো, এখন কেক কাটা হবে। আমি মিমের হাত ধরে বললাম, এই চলো আমরা ওইখানে গিয়ে বসি। হাত ছাড়েন আমার। এইসব কথা বলছো কেন? মিম স্বামীর হাত ধরলে কে ধরবে? দেখছেন আন্টি, মিম সবসময় এমন করে, আর রাতের বেলা আমাকে কাছেই যেতে দেয় না। তোমার স্বামী তো দেখছি খুবই বিপজ্জনক, যখন যা মন চাই তাই বলে ফেলে। আচ্ছা, আমরা আসি। বুঝলাম আন্টিরা লজ্জায় চলে গেল। এদিকে দেখি মিম বাংলা ছবির ভিলেন নাসরিন হয়ে গেছে।
রাগে আমি মনে মনে শুধু হেসে যাচ্ছি। ভাবলাম আরেকটু শয়তানি করি আজ। হাত ধরে বললাম, এ বেবি চলো আমরা বসি কোথাও। কুত্তার বাচ্চা, হাত ছাড় আমার। না বেবি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। শালা লুচ্চা, আমি তোর বউ, দাঁড়া আজ দেখ আমি তোকে কি করি। বুঝলাম লিমিট ছাড়িয়ে যাচ্ছে। তারপরে বললাম, আই লাভ ইউ বেবি। এবার আর রাগ সামলাতে পারলো না মিম। তার বান্ধবীর সাথে দেখা না করে চলে আসলো। রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছি, শুটিংটা কেমন করলাম আজ? আজ তোকে দেখ আমি কি করি, আমি ছাটা দিয়ে কপালে বাড়ি দিব। বুঝলাম প্রচুর রেগে আছে। আবারও বললাম, আই লাভ ইউ বেবি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বলেই দিলাম দৌড়। মিম আমার পিছু পিছু দৌড়ালো। দৌড়ে মিমের আগে এসে বাথরুমের পিছনে লুকিয়ে বললাম। মিম এসে অনেক খোঁজাখুঁজি করার পরও কোথাও পেল না আমাকে। রাতে খাবার খাচ্ছি, দেখি মিম ব্যাঙের মতো ফুলে আছে। জানি মামার সামনে কিছু বলতে পারবে না। তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। আর দেখলাম আমার রুমে বসে আছে মিম। এরপর আমি ঢুকতেই যা করলো, কী করেছে এরপর সেটা জানতে হলে এর পরের জন্য অপেক্ষা করতে হবে। এরপরের পর্বে A to Z একসাথে করে দেওয়া হবে। তো বন্ধুরা, কেমন আছে গল্পটি কমেন্ট করতে বলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন আপনারা? গল্প শোনে অনেক মানুষ, অথচ সাবস্ক্রাইব নেই। গল্পটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজকে, যারা শেষ পর্যন্ত শুনেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।